দর্শক, ফিরে এলাম ড্রামাটির পঞ্চম পর্ব নিয়ে। আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম কারান এবং তার পার্টনারের প্রথম পরিকল্পনা সফল হয়ে যায়। উইনের কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাদের রিসেন্টলি নির্মিত বাড়িগুলো সব ধসে পড়েছে। তাদের 3 পুরুষের রেপুটেশন প্রায় নষ্ট হতে বসেছিল। যদিও উইন সবার কাছে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সবাইকে সামলে নেয়, কিন্তু তাদের শত্রুদের সে কিভাবে সামলাবে? উইন আর পুড মিলে কি পারবে অপরাধীদের মুখোশ টেনে খুলে ফেলতে? আসুন দেখে আসি তাদের সাথে আর কি কি ষড়যন্ত্র হয়। সেই সাথে আমরা থন্ড্রুব আর ছোরের সম্পর্কের নতুন অধ্যায়ও দেখতে পাবো। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। ছোর তার ফেলে আসা স্কার্ফ আনতে গিয়ে থন্ড্রুবদের পারিবারিক কথোপকথন শুনতে পায়। থন্ড্রুবের দাদি বলেন ওনার লাডাকেই বেশি পছন্দ, তাই থন্ড্রুব যেন লাডাকেই বিয়ে করে। থন্ড্রুবও তার দাদিকে বলে, আমি লাডাকে ছেড়ে দেবার কথা কখনোই ভাবি না, আমি লাডাকে বিয়ে করব। কথাটা শুনতে পেয়েই ছোর একেবারে হতভম্ব হয়ে যায়। তখনই থন্ড্রুবের মাও ছোরকে খেয়াল করে বলে, আরে ছোর, তুমি এখানে? ছোর থন্ড্রুবের দিকে রাগি চোখে তাকিয়ে কাঁপাকাঁপি গলায় বলে, আমি স্কার্ফটা নিতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে ভুল সময় এসে পড়েছে। ব্যাপার না, অন্য কোনো দিন নেওয়া যাবে। কথাগুলো কোনো রকমেই বলেই ছোর কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায়। থন্ড্রুব ছোরের স্কার্ফটা নিয়ে তার পেছনে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু সে বাইরে এসে আর ছোরকে দেখতে পায় না। ছোর ততক্ষণে দেয়ালের পাশে লুকিয়ে অঝোর ধারায় কাঁদছে। ছোরের ভীষণ একা একা লাগছিল, তাই পুটকে ফোন দিয়ে কাঁদতে থাকে। এদিকে থন্ড্রুব ছোরকে না পেয়ে মন খারাপ করে ঘরে ফিরছিল। তখন দেখে দাদি, ফুপু, বাবা মা সবাই বেরিয়ে এসেছেন। সবার মুখেই মুচকি হাসি লেগে আছে। দাদি বলেন, আমি ছোরকে জিজ্ঞেস করেছিলাম ও তোকে ভালোবাসে কিনা। আমি ওর উত্তরটা তখনই পেয়েছি, কিন্তু তোকে এই প্রশ্নও জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তোকে দেখেই আমি তোর মনের কথাটা বুঝে গেছি। দাদির কথাতেই স্পষ্ট তিনি ছোরকে নাত বউ বানানোর জন্য পছন্দ করেছেন। তবুও ছোরকে দুঃখ দেবার জন্য থন্ড্রুবের ভীষণ খারাপ লাগে। ছোরের স্কার্ফটা নিয়ে সে নিজের ঘরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। সকালে জো এশিয়ান এসএমইতে ট্রেনিং নিতে যায়। আজ ট্রেনিংয়ের প্রথম দিন। সেখানে গিয়ে তার ওয়াইয়ের সাথেও দেখা হয়ে যায়। দুজনই দুজনকে দেখে চমকে ওঠে। তারা দুজনই সেখানে ব্যবসায়িক কোর্সের ট্রেনিং নিতে গিয়েছে। জো আর ওয়াই দুজনই একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু বারবার তারা সামনাসামনি হয়ে পড়ছিল। এমনকি বসার সময়ও তাদের পাশাপাশি বসা লাগে। প্রফেসর এসে জিজ্ঞেস করে কার কি বিজনেস করার ইচ্ছে আছে। জো জানায় সে অর্গানিক ভেজিটেবল ব্যবসা করতে চায়, আর ওয়াই জানায় সে কসমেটিক প্রোডাক্টসের ব্যবসা করবে, কারণ তার বাবাও একই ব্যবসা করে। এদিকে কারান তখন নতুন ষড়যন্ত্রে লেগে পড়েছে। সে তার পার্টনারকে ফোন দিয়ে জানায় সে যেভাবেই হোক উইনের সত্তায়রক কোম্পানির কাছ থেকে প্রজেক্ট নিজের আন্ডারে নিয়ে আসবেই। তারপর সে গ্রান্ট কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিবে। কারানের পার্টনারও তাকে সাবধান করে দেয়, যদি কারান তাকে কোনোভাবে আপসেট করে তাহলে সেটা কারানের জন্যই বিপদ ডেকে আনবে। কারান ফোন রেখে পোড আর উইনের বের হবার অপেক্ষা করছিল। পোড আর উইন বের হলে কারান পোডকে আলাদাভাবে বলে উইনের কাছ থেকে প্রজেক্টটা ট্রান্সফার করে তাকে দিতে, কারণ সে প্রথম থেকেই এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। কিন্তু পুড স্পষ্ট জানিয়ে দেয় তার সিদ্ধান্ত আর চেঞ্জ হবে না, এই প্রজেক্ট উইনই সামলাবে। কারান এবার খুবই রেগে যায় এবং জোয়াকর্নকে ফোন করে নির্দেশ দেয় পুডের দ্রুত গ্রামে ফেরার ব্যবস্থা করতে, আর তার জন্য যা কিছু করার প্রয়োজন জোয়াকর্ন যেন তা করে নেয়, সেটা যত নিষ্ঠুর কাজই হোক না কেন। থন্ড্রুব অফিসে এসে অস্থির হয়ে পড়ে, কারণ ছোর অফিসে আসেনি। সে ছোরকে ফোন দিলেও সে রিসিভ করছিল না, তাই সে পুডের কাছে গিয়ে ছোরের ব্যাপারে জিজ্ঞেস করে। পুড জানায় ছোর আজ ছুটি নিয়েছে। পুড জেনে বুঝেই থন্ড্রুবকে জিজ্ঞেস করে ছোরের সাথে তার জরুরি কোনো প্রয়োজন আছে কিনা। থন্ড্রুব লজ্জা পেয়ে বলে, না মানে সকাল থেকে অফিসে দেখছি না, তাই এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। উইন ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং শেষ করে চেম্বারে আসতেই থন্ড্রুব তার চেম্বার থেকে তাকে ফোন করে বলে অফিসের কম্পিউটারের ইনফরমেশন ফাইলটা লাগবে। ইনফরমেশন ফাইলটা কারানের চেম্বারে ছিল, তাই উইন সেটা নিজেই নিতে যায়। উইনকে যেতে দেখে পুট বলে সেও সাথে যাবে। উইন তো ইনফরমেশন ফাইল খুঁজছিল, কিন্তু পুট খুঁজছিল অন্য কোনো ইলিগাল এভিডেন্স পাওয়া যায় কিনা সেটা। পুট কারানের টেবিলের ড্রয়ারটা খুলে অন্যান্য কাগজপত্রের নিচে সন্দেহজনক কিছু একটা দেখতে পায়, কিন্তু ভালো করে দেখার আগেই কারান চলে আসে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। উইন বলে সে ইনফরমেশন ফাইলটা নিতে এসেছে। কারান দ্রুত এসে প্রথমে ড্রয়ারটা বন্ধ করে দেয়, তারপর উইনকে ফাইলটা দিয়ে দেয়। ওরা চলে গেলে কারান ড্রয়ার থেকে উইন আর পুডের কাশবনে তোলা সেই ফটোটা ছিঁড়ে ফেলে আর রাগে ফুসফুস করতে থাকে। ছোট লাইব্রেরিতে এসে বই দেখে বেড়াচ্ছিল, তখন তার ফোনে আবারও থন্ড্রবের কল আসে। সে ফোনটা ধরবে কি ধরবে না সেটাই ভাবছিল। হঠাৎ পেছন থেকে থন্ড্রব বেরিয়ে এসে বলে, কি হলো,
ফোনটা ধরবে না? ছোট তো পুরোই হকচকিয়ে যায়। সে এখানে আছে থনরূপ কিভাবে জানলো? তবুও সে থনরূপের সাথে কোনো কথা বলে না। থনরূপ তার রাগ ভাঙানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু ছোর তার কোনো কথাই শুনতে চায় না। চেষ্টা করে যখন কোনো কাজ হয় না, তখন থনরূপ ছোরের হাত চেপে ধরে এবং বলে সে শুধুমাত্র দাদিকে শান্ত রাখতেই লাডাকে বিয়ের কথা বলেছিল। সে লাডাকে বিয়ে করতে চায় না। এবার ছোরের মুখে হাসি ফুটে ওঠে। থনরূপ ছোরকে বাইরে এনে বলে, তোমার জন্য একটা জিনিস এনেছি। থনরূপ পকেট থেকে ছোরের স্কার্ফটা বের করে তার ঘাড়ে পরিয়ে দেয়। এদিকে জুয়াকন পুডের গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। পুডের মা আর জিতানটি খাওয়া দাওয়া করছিল। তখন জিতানটি একটি কালো ছায়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে। বাইরে নিশ্চয়ই কেউ আছে, কিন্তু পুডের মা জানায় সে হয়তো অন্ধকারে ভুল দেখেছে। খাওয়া হয়ে গেলে জিতানটি শুতে যায়, আর পুডের মা বলেন, আমি গিয়ে পুডের প্রিয় পুডচম্পার ঘরটা দেখে আসি। পুডের মা কাঠের তৈরি পুডের ছোটবেলা সেই ঘরটাতে ঢুকলে জোয়াকন পেট্রোল ঢেলে বাইরে থেকে আগুন ধরিয়ে দেয়। ভাগ্য ভালো, জাইর আঙ্কেল আর কিরাত কোনো কারণে তখন বাইরে এসেছিল, তাই ঠিক সময়ে জিতকে ডেকে তারা পানি টানি ঢেলে পরিস্থিতি সামলে নেয়। পুডের মাও অক্ষত বেরিয়ে আসতে পারে। জিতানটি সাথে সাথেই পুডকে ফোন দিয়ে ঘটনা জানায়। পুড দ্রুত রেডি হয়ে উইনকে ডেকে তুলে বলে সে এখনই গ্রামে যাবে। উইন বলে সেও সাথে যাবে। দুজনই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কারান আর জুয়াকর্নের একটাই প্ল্যান ছিল, যেভাবেই হোক পুটকে শহর থেকে সরাতে হবে। প্ল্যানে তারা সফল হয়ে গেল। এবার তাদের উদ্দেশ্য প্রজেক্টর নয়ছয় করে দেয়া। উইন আর পুট যতক্ষণে গ্রামে গিয়ে পৌঁছায় ততক্ষণে পুটের প্রিয় ঘর আর বাবার হাতে লাগানো পুটচম্পার গাছটা পুড়ে শেষ হয়ে গেছে। পুট পুড়ে যাওয়া গাছটা দেখেই কাঁদতে শুরু করে। এই গাছটা লাগানোর সময় তার বাবা বলেছিল, যখন আমি থাকবো না তখন এই গাছটি তোকে আমার কথা মনে করিয়ে দিবে। অথচ আজ বাবার শেষ স্মৃতিটুকু শেষ হয়ে গেছে। পুট কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। উইন তাকে হাসপাতালে নিয়ে যায়। পুটের জ্ঞান ফেরে সকালে। তখনও উইন তার পাশে হাত ধরে বসেছিল। এরই মধ্যে আবার জো এসে যায়। জো পুডের খোঁজ খবর নিয়ে জানায় বাইরে পুডের মা আর আন্টি পুলিশের সাথে কথা বলছে। পুডের অনুমতি নিয়ে এসে পুলিশকে ভেতরে আসতে বলে। পুলিশ এসে জানায় আগুনটা ইচ্ছে করে ধরানো হয়েছে, তাই পুলিশ জানতে চায় পুডদের সাথে কারো শত্রুতা আছে কিনা। কিন্তু তাদের কারোর সাথে শত্রুতা ছিল না। তাই পুলিশকে উইন আর জো বাইরে ছেড়ে আসতে গিয়ে অনুরোধ করে যেন আরও বিস্তরভাবে ইনভেস্টিগেশন করা হয়। পুলিশ চলে গেলে জো উইনকে বলে, পুডের সবচেয়ে বড় শত্রু তো তুমি ওর জীবনে না আসলে পুডের কখনোই এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। জো উইনকে দোষারোপ করতে শুরু করে যে তার কোম্পানি সংক্রান্ত ঝামেলার জের ধরেই কেউ পুডের ওপর প্রতিশোধ নিচ্ছে। জোয়ের কথায় উইন রেগে যায় আর দুজন হাতাহাতি শুরু করে। সেই মুহূর্তেই থনরূপ আর ছোড় এসে যাওয়ায় তারা তাদের কোনো রকমে সামলে নেয়। হাসপাতাল থেকে ফিরে উইন, আঙ্কেল জাইর, কিরাত সবাই মিলে পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ পরিষ্কার করছিল। তখনও আবারও পুলিশ আসে এবং উইনকে জানায় যে আগুন লাগিয়েছে সে এই গ্রামের কেউ না, আর আগুনটা হত্যার উদ্দেশ্যেও লাগানো হয়নি, বরং তাদেরকে আগুনের মাধ্যমে কোনো ব্যাপারে সাবধান করা হয়েছে। উইন এবার জুয়ের বলা কথাগুলোই সত্যি মনে হচ্ছিল, তাই সে পুলিশকে জানায় কাজটা হয়তো তার কোম্পানির কেউ করেছে। তাই সে ব্যাপারটা দেখবে জানিয়ে পুলিশ অফিসারকে তার ভিজিটিং কার্ডটা দিয়ে রাখে। পুলিশ চলে গেলে জাইর আঙ্কেল এসে উইনকে জানায় সে পুটকে ছোটবেলা থেকে দেখেছে, কিন্তু অনেক বড় বড় সমস্যাতেও তাকে কখনো কাঁদতে দেখেনি। কিন্তু এবার সে খুব ভেঙে পড়েছে। এই জায়গাটা তার খুব প্রিয় ছিল, কারণ এখানে বসেই তার বাবা নিজের কাজ করত। এই জায়গাটার সাথেই তার বাবার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। কথাগুলো শুনে উইনের খুব খারাপ লাগে। উইন পোড়া স্তূপের মধ্য থেকেও অনেক খুঁজে পুডের বাবার লাগানো গাছের একটা অক্ষত ডাল বের করে বলে পুড হাসপাতাল থেকে ফিরলে তাকে সারপ্রাইজ হিসেবে পুটচম্পার তাজা অংশটা টবে লাগিয়ে পুটকে উপহার দিবে। পুট আবেগে কেঁদে ফেলে আর বলে, আমার বাবাকে ফিরিয়ে দেবার জন্য তোমাকে ধন্যবাদ উইন। উইন পুডের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। কারণ জোয়াকর্নের কাজে সন্তুষ্ট হয়ে তাকে মোটা অঙ্কের টাকা দেয়। জোয়াকর্ন টাকাটা নিয়ে বলে, পুট খুবই স্ট্রং মেয়ে, সে যে কোনো সময় ফিরে আসতে পারে। কারণ বাঁকা ঠোঁটে হেসে বলে, আসতে দাও, ওদের জন্য আমি অনেক সারপ্রাইজ সাজিয়ে রেখেছি। থনরূপ আর ছোট ফেরার পথে গ্রামের মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে যায়। থনরূপ চেক করে দেখে গাড়িতে কোনো সমস্যাই নেই, শুধু ইঞ্জিনটা খুব বেশি হিট হয়ে গেছে। থনরূপ বুঝতে পারছিল না এরকম কেন হচ্ছে। তাদের মোবাইলেও কোনো সিগন্যাল পাচ্ছিল না যে কারো হেল্প নেবে। অবশেষে তারা গ্রামের পথে একটা ট্রাক্টর পেয়ে যায়, তাই দুজনই ট্রাক্টরে চড়ে বসে। ছোট অবশ্য এরকম মুহূর্ত খুব এনজয় করছিল। ফটো আর সেলফি তুলতেই ব্যস্ত হয়ে যায় সে। ছোটকে এত খুশি হতে দেখে থনরূপও খুশি হয়ে যায়। উইন আর কিরাত পুটচম্পা গাছটা একটা ভালো জায়গায় লাগাচ্ছিল, তখন পুট এসে সেও হাত লাগায়। উইন পুটকে বারবার বলছিল সে অসুস্থ, তাই ঘরে ফিরে যেতে, কিন্তু পুট তার কথা পাত্তাই দেয় না।
পুডের মা বললেন, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, ও খুব জেদি, নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে, কারো কথাই কানে নেয় না। উনি তখনই উইনের দাদার কথা তোলেন। পুডের বাবা যখন মারা যায় তখন তারা ঋণে ডুবে আছে। উইনের দাদা তখন সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ফার্মটি নতুনভাবে তৈরি করার জন্য টাকা দেন। পুড টাকাটা নেয় ঠিকই, কিন্তু সাহায্য হিসেবে না, বরং লোন হিসেবে। পুড একটা এগ্রিমেন্ট পেপার তৈরি করে উইনের দাদার কাছে চলে যায় এবং বলে সে 10 বছরে 120টি কিস্তিতে ইন্টারেস্ট সহ এই টাকাটা শোধ করবে। উইনের দাদা বলেন, তিনি তো টাকাটা সাহায্য হিসেবে দিচ্ছেন, তাহলে পুড সেটা ফেরত দেবার জন্য এত ব্যস্ত কেন? তখন পুড বলে, কারো কাছে ঋণী হয়ে থাকলে নিজেকে অনেক তুচ্ছ মনে হয়, কিন্তু ঋণটা পরিশোধ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। ঋণের বোঝা মাথায় নিয়ে 3 বেলা বিরিয়ানি খাওয়ার চেয়ে 1 বেলা আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে 2 বেলা না খেয়ে থাকাও অনেক প্রশান্তির। পুডের এরকম পার্সোনালিটির জন্য উইনের দাদা পুডকে খুব পছন্দ করতেন। এদিকে কারান তার নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। সে ওয়াইয়ের বাবার সাথে গিয়ে হাত মেলায়, কারণ সে একজন লোভী প্রকৃতির লোক। কারান তাকে অফার দেয়, সে যদি তাকে হেল্প করে তাহলে কারান তার ব্যবসায় ইনভেস্টের দায়িত্ব নেবে। ওয়াইয়ের বাবাও রাজি হয়ে যায়। রাতে পুড একা একা বসে উইনের কথা ভাবছিল। তখন তার মা এসে পাশে বসে। পুড বলে, উইনকে যতটা খারাপ মনে হয় সে আসলে ততটা খারাপ না। পুডের মা জিজ্ঞেস করে, ওর জন্য তার কোনো ফিলিংস কাজ করছে কিনা। পুড লজ্জা পেয়ে বলে, কি যে বলো না মা, কিসের ফিলিংস? কোনো ফিলিংস নেই। পুডের মা তখন জিজ্ঞেস করে, তাহলে পুডের নিশ্চয়ই তোর প্রতি ফিলিংস আছে। পুড মায়ের বুকে মাথা রেখে বলে, ও আর আমি সম্পূর্ণ আলাদা। ওর দুনিয়া আর আমার দুনিয়া আকাশ পাতালের তফাৎ। ও খামাখো আমার মতো গ্রামের কৃষককে কেন পছন্দ করতে যাবে? সকালে পুড একটা মিটিংয়ে বের হচ্ছিল। উইন বলে সেও সাথে যাবে, কিন্তু পুড তাকে নিয়ে যেতে চায় না। দুজনের মধ্যে টুকমুক শুরু হয়ে যায়। অবশেষে বাধ্য হয়ে পুড উইনকে সাথে নেয়। তাদের এরকম খুনসুটি দেখে জিতানটি বললেন, ওদের দুজন একসাথে খুব কিউট লাগে, কাপল হিসেবে ওদের দারুণ মানাবে। কিন্তু পুডের মা বলে, সেটা সম্ভব না। উইন এখন না হয় এখানে কৃষকের দায়িত্বে আছে, কিন্তু এখান থেকে ফিরে গিয়ে কোম্পানির দায়িত্ব নেওয়া মাত্রই ওদের দুজনের দুনিয়া আলাদা হয়ে যাবে, তাই ওদের মিলন হয়তো কখনোই সম্ভব না। উইন আর পুড এসপি অফিসে আসে। এসপি গ্রামের সব ফুল চাষিকে তার কার্যালয়ে ডেকেছে। এসপি জানায় একটা ফুল উৎসবের আয়োজন হতে চলেছে। সেখানে যেন গ্রামের সবাই তাদের ফার্মের ফুল পাঠিয়ে দেয়। ফুল উৎসবে একটা কন্টেস্টেরও আয়োজন করা হবে। উৎসবের কথা শুনে সবাই তখন থেকেই নিজেদের প্ল্যান বানানো শুরু করে। মিটিং থেকে বের হয়ে উইন পুডকে বলে তাকে কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে না, কিন্তু পুড বরাবরই অবাধ্য, সে অংশগ্রহণ করবেই। উইন তাকে বুঝাতে বুঝাতে বাড়ি চলে যায়। থনরূপ ছোড়কে ফোন দিয়ে লবিতে ডাকে। ছোড় আসলে তাকে জিজ্ঞেস করে আজ সে ফ্রি আছে কিনা। তারপর বলে আজ তারা ঘুরতে যাবে। ছোট থনরূপকে কোথায় যাবে জিজ্ঞেস করলে ছোড়কে সে একটা বাক্স দেয়। বাক্সটা খুলে ছোট দেখে ভেতরে 3টি চকলেট আছে। ছোড় অবাক হয়, চকলেট কেন? থনরূপ বলে, এটা সাধারণ কোনো চকলেট না, এই চকলেটই নির্ধারণ করবে তারা আজ কোথায় যাবে। ছোড় একটা চকলেটের রেপার খুললে ভেতরে দেখে একটা চিরকুট। চিরকুটে লেখা ছিল, আজ আমার হারিয়ে যাবার নেই মানা। ছোড় তো আনন্দে লাফিয়ে ওঠে। দুজনে বিনোদন পার্কে গিয়ে জাম্পিং কার্পেটে উঠে অনেকক্ষণ লাফালাফি করে মনের আনন্দগুলো উগলে দেয়। তারপর ক্লান্ত হয়ে জুস নিয়ে বসে গল্প শুরু করে দেয়। ছোট থনরূপকে জিজ্ঞেস করে কোনো পরিকল্পনাবিহীন জীবন তার কেমন কাটছে। থনরূপ জানায়, একদম হুমায়ুন আহমেদের উপন্যাসের হিমুর মতো লাগছে। গল্পে গল্পে সময়ের কাটা চলতেই থাকে। এদিকে এশিয়ান অ্যাসেমি ট্রেনিংয়ে আজ ক্লাস টেস্টের রিপোর্ট দেওয়া হয়েছে। প্রফেসর এসে প্রথমে ওয়াইকে বলে, মিস ওয়াই, টেস্টের রিপোর্টে দয়া করে পারফিউম কম মারবেন। খাতা দেখতে গেলে চোখ দিয়ে জল পড়ে, ঝাপসা চোখে খাতা দেখা যায় না। ক্লাসের সবাই হেসে ওঠে। টেস্টের রিপোর্টে সবচেয়ে কম মার্কস পায় ওয়াই, আর সবচেয়ে বেশি মার্কস পায় জো। ওয়াই ঠোঁট বাঁকিয়ে বলে, গাধাটার ড্রেস সেন্স খারাপ হলেও পড়াশোনায় বেশ স্মার্ট। পুরো ক্লাসেই ওয়াই অমনোযোগী হয়ে থাকে। প্রফেসর বারবার তার দিকে খেয়াল করে বিরক্ত হয়ে ক্লাস শেষে বলে, পরের বার টেস্টের রেজাল্ট খারাপ হলে আপনার বাবাকে জানাতে বাধ্য হব। ওয়াইয়ের মুখটা শুকিয়ে যায়। সে এই দুনিয়ায় শুধু বাবাকেই জমের মতো ভয় পায়। ক্লাস শেষে ক্লাসের সবাই জোয়ের পার্টনার হবার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ওয়াই দাঁড়িয়ে সবাইকে থামিয়ে দিয়ে বলে, জোয়ের অলরেডি পার্টনার আছে, আর আমি জোয়ের পার্টনার, তাই সবাই প্যানপ্যানানি বন্ধ করো। ক্লাস থেকে বেরিয়ে ওয়াইকে চলে যেতে দেখে জো আটকায় আর জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। ওয়াই জানায় সে শপিং করতে যাচ্ছে। জো তাকে আটকে বলে, কোনো শপিং টপিং চলবে না, যেহেতু আমাকে পার্টনার বানিয়েছ তাই আমার সাথে এখন গ্রুপ স্টাডি করবে। ওয়াই ভাবে, এ কি মুসিবতে পড়লাম রে বাবা। এদিকে উইন আর পুড বাড়িতে ফিরে আসে। পুডের কম্পিটিশনে জয়েন করার কথা পুরো গ্রামে ততক্ষণে জেনে গেছে।
তাই উইন এটা নিয়ে আবারও রাগারাগি শুরু করে। তখন পুট তাকে প্রশংসা করা শুরু করে। এই উইন, তুমি কি জানো তোমার চোখগুলো কত সুন্দর? তোমার গালগুলো একদম বাচ্চাদের মতো। আর যখন তুমি হাসো মনে হয় চাঁদটাও দেখে লজ্জা পেয়ে যায়। উইন তো প্রশংসা শুনে খুশিতে একদম গদগদ হয়ে যায়। সেই সাথে কন্টেস্টে জয়েন করতেও রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয়। উইন বলে সে যদি কন্টেস্টে জিতে তাহলে সে যা চাইবে পুটকে তাই দিতে হবে। পুডও উইনকে রাজি করাতে শর্ত মেনে নেয়। পরের দিন ফার্মে উইন পানি দিচ্ছিল, কিন্তু পানি দেওয়ার চেয়েও বেশি পুডের সাথেই চোখাচোখি করছিল। একবার তো সে পুডের দিকে তাকিয়ে একদম ভাবনার জগতেই হারিয়ে যায়। জাহির আঙ্কেল চুপি চুপি এসে একদম কানের কাছে দাঁড়িয়ে জোরে ডাক দেয়, এই উইন। উইন চমকে উঠে জাহির আঙ্কেলকে একদম ভিজিয়ে দেয়। কিয়াত হাসতে হাসতে উইনকে জিজ্ঞেস করে সে কন্টেস্টে কি ট্যালেন্ট প্রদর্শন করবে। উইন অবাক হয়ে জিজ্ঞেস করে, ট্যালেন্ট প্রদর্শন মানে সেটা কি? তখন কিয়াত জানায়, এখানে তো শুধু ফুলের প্রদর্শনী হবে না, বরং প্রতিযোগীদের নিজেদের যা ট্যালেন্ট আছে মঞ্চে সেটাও শো করা লাগবে। আর এটার উপর নির্ভর করেই উইনার নির্বাচন করা হবে। উইন অবাক হয়ে বলে, পুট তো তাকে এ ব্যাপারে কিছুই জানায়নি। পুট তখন অন্যমনস্ক হওয়ার ভান ধরে সাথে সাথেই কেটে পড়ে। উইন কিয়াতকে জিজ্ঞেস করে, আমি তো বুঝতেই পারছি না মঞ্চে কি শো করব। কিয়াত তাকে নাগিন ড্যান্স শিখিয়ে দেয়। জাহির আঙ্কেল কিয়াতকে চাটি মেরে জিজ্ঞেস করে, এই অদ্ভুত নাচ সে কোথায় শিখেছে? কিয়াত জানায়, সে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ থেকে এই ড্যান্স শিখেছে, আর এটাই সে মঞ্চে শো করবে। কিন্তু উইন তো এই নাগিন ড্যান্স দিতে পারবে না, তাই উইনকে কিয়াত একটি গিটারের ব্যবস্থা করে দেয়। তারপর শিখিয়ে দেয় কিভাবে গিটার বাজাতে হয়। এদিকে পুডও তাকে ফার্মে না পেয়ে খুঁজতে খুঁজতে চলে আসে। পুটকে দেখা মাত্রই তারা গিটার লুকিয়ে ফেলে। তারা প্রোগ্রামের দিনে পুটকে সারপ্রাইজ দিতে চায়। উইন ফুলদমে কন্টেস্টের প্রিপারেশন নিতে শুরু করে। একদিকে তার গিটার বাজানোর প্র্যাকটিস, অন্যদিকে পুটের সাথে লুকোচুরি। প্র্যাকটিস করতে করতে উইনের আঙ্গুলগুলো কাটা কাটা হয়ে যায়। যদিও পুট দু একবার তার হাতের কাটা দাগগুলো দেখতে পায় এবং সন্দেহ করে, অবশ্যই উইন তাকে বুঝায় সে ফুলের ক্ষেতের আগাছা পরিষ্কার করতে গিয়ে আঙ্গুলগুলো কেটেছে। তাই পুড আর তেমন বাড়াবাড়ি করে না। এদিকে পুড আর উইন ফ্লাওয়ার কম্পিটিশন নিয়ে ব্যস্ত। অন্যদিকে কারান তার ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করে দিয়েছে। কারণ মোটামুটি কনফিডেন্ট হয়ে গিয়েছে সে যেভাবেই হোক সত্যারো কোম্পানির থেকে প্রজেক্ট ছিনিয়ে নিয়ে গ্র্যান্ড কোম্পানিকে পাইয়ে দিবে। কেটে যায় আরও কিছুদিন। তারপর প্রোগ্রামের দিনটা এসে যায়। মহা সমারোহে প্রোগ্রামের আয়োজন করা হয়। চারিদিকে ফুলে ফুলে সাজানো হয়। অনুষ্ঠান দেখতে শহর থেকে থনরূপ আর ছোড়ো এসে যায়। সেই সাথে পার্টিসিপ্যান্ট হিসেবেও জো এসে পড়ে। উইন সহ বাকি প্রতিযোগীরাও নিজেদের শেষ মুহূর্তে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছিল। বুঝাই যাচ্ছে প্রত্যেকে নিজেদের ট্যালেন্ট অনুযায়ী ইউনিক কিছু করতে চলেছে এবং প্রতিযোগিতাতেও খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এরই মধ্যে আবার সবার মাথা খারাপ করে দিতে ওয়াইও চলে আসে। অনুষ্ঠান শুরুর আগেই চারিদিকে কলরবে ভরে ওঠে। মাইকে অ্যানাউন্স হয় খুব শীঘ্রই অনুষ্ঠান শুরু হবে। উইন পুটকে একপাশে টেনে নিয়ে গিয়ে বলে তার খুব টেনশন হচ্ছে, তাই পুট যেন তাকে জড়িয়ে ধরে ভরসা দেয়। পুট বলে, ধেত, এত মানুষের মধ্যে সম্ভব নাকি? এবার উইন পুটের অপেক্ষা না করে নিজেই পুটকে জড়িয়ে ধরে। তারপর বলে, শর্তের কথা ভুলে যেও না যেন। তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যদি কন্টেস্টে জিতি তাহলে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। পুট সম্মতি সূচক মাথা নাড়ায়। উইন আরও একটু দুষ্টুমি করে কন্টেস্টের জন্য দৌড় দেয়। শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। সম্মানিত অতিথিরা আসন গ্রহণ করার পরে এক এক করে সকল পার্টিসিপেন্টরা মঞ্চে এসে নিজেদের পরিচয় পর্ব শেষ করে। উইন মঞ্চে আসতেই দর্শকদের মধ্যে হইচই শুরু হয়ে যায়, কারণ উইনের গুড লুকিং চেহারার জন্য সে গ্রামে মেয়েদের কাছে বেশ ফেমাস ছিল। এখানে সবাই উৎসবে মেতে আছে। অন্যদিকে কারান তখন দারোয়ানের কাছে চাবি নিয়ে গোপনে পুড আর উইনের চেম্বারে প্রজেক্টের ফাইল খুঁজতে ব্যস্ত হয়ে যাচ্ছে। প্রজেক্টের ফাইলটা তার পাওয়া জরুরি, কারণ সে ফাইলে উল্লেখ আছে উইনের কোম্পানি টেন্ডারের জন্য কত টাকা বিড করতে চলেছে। কিন্তু কারান কিছুতেই ফাইলটি খুঁজে পাচ্ছিল না। শেষে সন্দেহ করে দারোয়ান এসে যাওয়ায় কারান খোঁজাখুঁজি বাদ দিয়ে বেরিয়ে যায়। এদিকে অনুষ্ঠানে এক এক করে সবাই নিজেদের ট্যালেন্ট প্রদর্শন করতে শুরু করে। কেউ বাঁশি বাজায়, কেউ ম্যাজিক দেখায়, কেউ বা ড্যান্স করে। প্রত্যেকেই বেশ হার্ড প্রতিযোগী। সবার পার্টিসিপেন্ট করা হয়ে গেলে সবার শেষে গিটার হাতে মঞ্চে ওঠে উইন। উইন মঞ্চে উঠতেই আবারও দর্শকদের মধ্যে চিয়ারিং শুরু হয়ে যায়। উইন গান শুরু করার আগে বলে, আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমার ছোটবেলার স্বপ্ন কি ছিল। আমি তাকে বলেছিলাম আমার সিঙ্গার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে আমার কথা বিশ্বাস করেনি। আজ আমি তার জন্য নিজের লেখা একটি গান শোনাবো। উইন গিটারে টুংটাং আওয়াজ তুলে গান শুরু করে দেয়। উইনের গানের মূর্ছনা সবাইকে মোহিত করে তোলে। মন্ত্রমুগ্ধের মতো বিনা শব্দে সবাই গান শুনতে থাকে। সবচেয়ে বেশি মুগ্ধ হয় পুট।
তার উইনের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো বারবার মনে পড়তে থাকে গানের লাইনগুলোর মাধ্যমে। এভাবে কখন যে গান শেষ হয়ে যায় কেউ বুঝতেই পারে না। গান শেষ হতেই সবাই উল্লাসে ফেটে পড়ে। উইনার পারফরমেন্সের মধ্য দিয়ে সকল পার্টিসিপেন্টের নিজ নিজ পারফরমেন্স শেষ হয়ে যায়। এবার শুরু হয় ভোট গ্রহণের পালা। দর্শকদের প্রত্যেকের হাতে একটি করে ফুল রয়েছে। দর্শক তাদের সবচেয়ে প্রিয় পারফর্মারকে একটি করে ফুল দেবে। যে সবচেয়ে বেশি ফুল পাবে সেই বিজয়ী হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। দর্শকেরা সবাই হুমড়ি খেয়ে উইনকে ফুল দিতে শুরু করে, অর্থাৎ উইন একচেটিয়াভাবে সবার ভোট পেয়ে যায়। দর্শকদের মধ্যে সবার শেষে ভোট দিতে আসে পুট। উইন আর জো পাশাপাশি দাঁড়িয়েছিল। পুট তার ফুলটা উইনের দিকে এগিয়ে দেয়। উইন পুটের হাতটা ধরে তার এগিয়ে দেওয়া ফুলের উপর চুমু খায়। দর্শকেরা হাততালি দিতে শুরু করে। একচেটিয়া ভোট পেয়ে স্বাভাবিকভাবেই উইন বিজয়ী হয়ে যায়। প্রধান অতিথি উইনকে জয়ের মালা পরিয়ে দেয়। অনুষ্ঠানের হোস্ট উইনকে জিজ্ঞেস করে, সে তো রাই উইনরুক ফার্মের প্রতিনিধি হয়ে এখানে এসেছে, তো সেই ফার্মের সাথে তার কি সম্পর্ক? উইন স্পষ্ট বলে দেয় সে রাই উইনরুক ফার্মের মালিকের বয়ফ্রেন্ড। পুট তো উইনের কথা শুনতেই হতভম্ব হয়ে যায়, আর দর্শকরা উল্লাসে ফেটে পড়ে। অবশ্য উইনের কথাটা সবার মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া ফেলে। পুটের মা আর খালা খুবই বিব্রত বোধ করতে থাকে, কারণ সবাই পুট উইনকে নিয়ে নানা রকম রসালো কথাবার্তা বলা বলি করছিল। পুটও উইনের ওপর বেশ আপসেট হয়। উইন পুটের কাছে আসতেই পুট বলে তার এভাবে মঞ্চে সবার সামনে কথাটা বলা উচিত হয়নি। তখন হঠাৎ আচমকা ওয়াই এসে পুটকে ঠাস করে চড় বসিয়ে দেয় আর দোষারোপ করতে থাকে পুট উইনকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। উইন প্রতিবাদ করে বলে সে ওয়াইকে কখনো নিজের প্রেমিকা হিসেবে দেখেইনি, সে সবসময় তাকে বন্ধুর মতো দেখেছে। এটা ওয়াই এর ভুল ধারণা যে সে এতদিন তাকে বয়ফ্রেন্ড ভেবে এসেছে। উইন পুটকে নিয়ে চলে আসে আর ওয়াই জোকে ধরে কাঁদতে শুরু করে। জো নিজেও কাঁদছিল, কারণ আজ তো তারও মনটা ভেঙে গিয়েছে। ঘটনার অনেকক্ষণ পার হয়ে গিয়েছে, তবু ওয়াই চিল্লিয়ে কেঁদেই যাচ্ছে। জো তাকে তালের তাড়ি এনে খেতে দেয় আর বলে, কাঁদতে কাঁদতে তো গলা শুকিয়ে যাওয়ার কথা, একটু ড্রিঙ্ক করে আবারও কাঁদো। ওয়াই কয়েক চুমুক খেয়ে আবারও কান্না শুরু করে দেয়। জো ওয়াইকে সান্ত্বনা দিতে বলে, আজ যে শুধু তুমি একা কষ্ট পেয়েছ তা কিন্তু না, আর যতটা কষ্ট তুমি পেয়েছ ততটা কষ্ট আমিও পেয়েছি। তোমার মতো আমিও এতদিন একটি ভুল ধারণা নিয়ে বেঁচেছিলাম। আমি সত্যিই খুব বোকা ছিলাম। বাড়ি ফিরেও পুট চুপচাপ ছিল। উইন তার পেছন পেছন এসে জিজ্ঞেস করে সে রাগ করেছে কিনা। পুট রাগ করে মুখটা ঘুরিয়ে রাখে। এরপর আবারও একই কথা বলে, তোমার সবার সামনে এভাবে কথাটা বলা একদমই উচিত হয়নি। উইন জিজ্ঞেস করে, আমি ভুল কি বলেছি? পুট উল্টো প্রশ্ন করে, ঠিকই বা কি বলেছ? আমরা কবে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? তুমি একটু আগে ওয়াইকে যেমন বলে এলে তোমাদের মাঝে জাস্ট বন্ধুত্বের সম্পর্ক, আমাদের মাঝেও তাই। উইন তখন পুটকে জড়িয়ে ধরে বলে, তুমি তো অনুভূতির কথাগুলো বললে না, আমাদের অনুভূতিগুলো তো আর মিথ্যা না। যদি বিশ্বাস না হয় তাহলে আমার চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। পুট চোখের দিকে তাকানোর সাহস পায় না, তাকালেই যে উইন তার অনুভূতিগুলো ধরে ফেলবে। পুট নিজেকে উইনের বাহু থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু উইন তাকে আরো শক্ত করে ধরে রাখে। উইন পুটকে বলে, তুমি কথা দিয়েছিলে আমি কন্টেস্টে জিতলে যা চাইবো তাই দিবে। পুট জিজ্ঞেস করে, কি চাও? উইন পকেট থেকে একটা রুমাল বের করে পুটের চোখের সামনে ধরে। পুট অবাক হয়, এই ছেলে কি করতে চাইছে। এদিকে থন্ড্রব আর ছোট গ্রামের ফ্রেশ আবহাওয়া পেয়ে রোমান্টিক হয়ে উঠেছে। থন্ড্রব আকাশের তারা দেখতে দেখতে সাহিত্য কপচাতে শুরু করে। ছোর বলে, উকিল না হয়ে তার বরং সাহিত্যিক হওয়া উচিত ছিল। থন্ড্রব হাতটা আস্তে করে বাড়িতে ছোরের হাতটা ধরে। ছোট থন্ড্রবের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। রাই উইনরুক গ্রামের একটা মিট আছে, এই গ্রাম নাকি সৌভাগ্য বয়ে আনে। এই রাই উইনরুক গ্রাম থেকেই দুজনের নতুন অধ্যায় শুরু হলো। অন্যদিকে বেশি করে তালের তাড়ি খেয়ে ওয়াই আর জো দুজনই মাতাল হয়ে যায়। মাতাল হয়ে দুঃখ ভুলে দুজনই হাসি তামাশায় মেতে ওঠে। আর এদিকে উইন পুটের চোখ বেঁধে ফার্মের ভেতরে খুব অন্ধকার একটা জায়গায় নিয়ে যায়। তারপর পুটের চোখ খুলে দেয়। পুটের আবারও অন্ধকার ফুবিয়া শুরু হয়ে যায়। সে আর্তনাদ করতে শুরু করে, নিঃশ্বাস আটকে যায়। পুট বারবার অনুরোধ করে, আমাকে এখান থেকে নিয়ে চলো উইন, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি শ্বাস নিতে পারছি না, আমি মরে যাব, প্লিজ নিয়ে চলো আমাকে। উইন পুটকে বুঝায়, আমি তো আছি তোমার পাশে, ভয় পেও না, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। সব অন্ধকারে আমি তোমার আলো হয়ে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাব। এই কথা শুনে পুটের অন্ধকারের ফুবিয়া কেটে যায়। তারপর ফুবিয়া কেটে গেলে তার মনে একটা কথাই ঘুরপাক খায়, আমার ভয় নেই, আমার কোনো ভয় নেই। সকালে জো ঘুম ভেঙে দেখে সে ওয়াইকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে তো পুরো হকচকিয়ে যায় এবং ওয়াইকেও ডেকে তোলে। ওয়াইও ঘুম ভেঙে হকচকিয়ে যায় এবং জোকে আটকে উঠে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কিছু করনি তো? জো বলে,
আমি কিভাবে জানবো? আমি তো মাতাল ছিলাম, আমার কিচ্ছু মনে নেই। যাই হোক, যা হবার হয়েছে। জো এবার ওয়াইকে তার বাড়িতে নিয়ে যায়। জোয়ের বাবা পত্রিকা পড়ছিল। ওয়াইকে বসতে দিয়ে জোকে খাবার বানাতে কিচেনে নিয়ে যায়। জোয়ের মা বেঁচে নেই, তাই ঘরের সব কাজ নিজেরাই করে। জোয়ের বাবা জিজ্ঞেস করে, তুই কি মেয়েটার সাথে রাত কাটিয়ে এসেছিস? জো বলে, আরে বাবা, কি উল্টাপাল্টা বলছো? ও উইনের কাছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছিল, তাই আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। জোয়ের বাবা বলে, হারামজাদা, ছ্যাঁকা তো তুইও খাইছিস, তুই ব্যাকা হস নাই? অবশ্য গবেষণা বলে দুজন ছ্যাঁকা খাওয়া মানুষের বিয়ে হবার চান্স সবচেয়ে বেশি। জো এবার লজ্জা পেয়ে যায়। এদিকে উইনও ঘুম থেকে জেগে উঠেছে। বিছানায় শুয়ে সে শুধু পুডের কথাই ভাবছিল। উইন বিছানা থেকে উঠে ডাইনিং রুমে এসে দেখে পুড টেবিল গোছাচ্ছে। সে সেখানেই পুডের সাথে দুষ্টুমি শুরু করে। পুড যেখানেই যায় সেও পুডের লেজ ধরে পেছন পেছন গিয়ে পুডকে জ্বালাতন করতে থাকে, যেন এরা সদ্য বিয়ে করা স্বামী স্ত্রী। পুড উইনের থেকে বাঁচতে ফার্মে দৌড় দেয়। উইনও তার পেছনে দৌড় লাগায়। চোখের আড়ালে দুজনের লুকোচুরি খেলা শুরু হয়ে যায়, কিন্তু শেষমেশ ঠিকই পুড উইনের কাছে ধরা পড়ে যায়। উইন পুডকে বলে সে সারা রাত ঘুমোতে পারেনি। সারা রাত ধরে সে শুধু পুডের কথাই ভেবেছে। উইনের এর আগে কখনোই এরকম অনুভূতি হয়নি। তার মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। পুড এমন ভাব ধরার চেষ্টা করে যেন এতে তার কিছুই যায় আসে না, কিন্তু তবু তার চোখ মুখে উইনের জন্য ভালোবাসা ফুটে ওঠে। উইন বলে, চলো হাঁটি। পুড বলে, এ ফুলের ফার্মে তো আমি রোজ হাঁটি, ছোটবেলা থেকেই হেঁটে চলছি। তখন উইন বলে, কিন্তু তুমি তো কারো হাত ধরে কখনো হাঁটুনি, আজ আমার হাত ধরে হেঁটে দেখো। উইন পুডের হাত ধরে হাঁটা শুরু করে। ফার্মে ফাঁকা প্রান্তরে পুডের হাত ধরে হাঁটার সময় তার বলতে ইচ্ছে করছিল, আজ আমার হারিয়ে যাবার নেই মানা। ছোট উইন আর পুডকে খাবারের জন্য ডাকতে এসেছিল, কিন্তু তাদের এই রোমান্টিক দৃশ্য দেখে সে ডাকতেও ভুলে যায়, শুধু মুগ্ধ হয়ে দেখতে থাকে। দর্শক, আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হয়ে স্ক্রিনে তাকিয়ে আছেন। আপনাদের মুগ্ধতা এবং সূক্ষ্ম স্মৃতি দিয়েই আজকের পর্বটি শেষ করছি, কারণ জীবন যতটা সুন্দর ততটাই কঠিন এবং নির্মম। আগামী দিনে হয়তো উইন আর পুডের জীবনে নেমে আসতে চলেছে ভয়াবহ কোনো ঝড়, যে ঝড় এক নিমিষে তছনছ করে দিতে পারে সুখের স্বপ্নগুলোকে। উইন আর পুড কি সেই ঝড় এভাবেই হাতে হাত রেখে সামলে নিতে পারবে, নাকি আবারও পেন্ডুলামের ঘড়ি পাল্টে দেবে সবকিছু? দর্শক, দেখা হবে পরের পর্বে। পরের পর্বটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই পর্বটি আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ততক্ষণ সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকুন। কথা দিচ্ছি, আমরা আপনাদের নিরাশ করব না। ধন্যবাদ সকলকে।